নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গণেশ চতুর্থী মানে বাড়িতে তৈরি করা বিভিন্ন ধরনের মিষ্টি, সেই সঙ্গে সঙ্গে গণেশ বাপ্পাকে সুন্দর করে সাজানো এবং প্রাণ ভরে ভক্তি ভরে তার আরাধনা করা। কিন্তু এইবারের গণেশ চতুর্থীটা আমার কাছে একটু অন্যরকম ছিল। তার কারণ শারীরিক কিছু প্রতিবন্ধকতার জন্য আমি ভাবতেই পারিনি যে এবার গণেশ পুজোতে আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবো। গত শনিবার থেকে পিঠে কোমরে অসহ্য যন্ত্রণা, এবং রবিবার যেহেতু বাড়িতেও প্রচুর কাজ ছিল সেই জন্য কিছুটা অবহেলা করেছিলাম, কিন্তু দুপুরের পর থেকে অবস্থাটা আমার আয়ত্তের বাইরে চলে গেল। তাই তারপরের দিন ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে আবার কাজে লেগে পড়লাম। আগেই বলছিলাম না, গণেশ চতুর্থী মানেই বাড়িতে বিভিন্ন ধরনের মিষ্টি বানানো। এবার আমরা মোদক বানানোর একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। আমি আর সুস্মিতা ইউটিউবের বিভিন্ন ভিডিও ঘেটে ঘেটে খুব সহজ পন্থায় দুরকম মোদক তৈরি করার চেষ্টা করেছিলাম, এবং যথারীতি সেটা ভালোও হয়েছিল। প্রথমটা ছিল পনির দিয়ে মোদক। পনিরটাকে আপনার ওই মিক্সার গ্রাইন্ডারে ক্রাশ করে নিয়ে পুরো পেস্ট করে নিয়ে তার মধ্যে গুঁড়ো চিনি মিশিয়ে সেটাকে হালকা আছে একটু পাক দিয়ে তারপরে মোল্ডের মধ্যে ভরে তার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস, আমরা আমাদের পছন্দের কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে নিয়েছিলাম, যেমন পেস্তা, কাজু প্রভৃতি। এবং তারপরে সেটা মোল্ডের মধ্যে ভর্তি করে দেখুন কি সুন্দর একটা মোদক তৈরি হয়ে গেল। আমরা প্রায় 300 পনির ব্যবহার করেছিলাম, আর তাতে আমাদের এখানে প্রায় 6টা মোদক তৈরি হয়েছিল। এবং এই পনিরের মোদকের পর আমরা তৈরি করেছিলাম সুজির মোদক। আমাদের কাছে কোনো ছোট মোল্ড ছিল না। যদি কোনো ছোট মোল্ড থাকতো তাহলে বোধহয় আরও বেশি মোদক তৈরি করা যেত। যাই হোক, এটা আমাদের প্রয়োজনের তুলনায় একদম পারফেক্ট ছিল। এই দেখুন কি সুন্দর 6টা মোদক তৈরি হয়ে গেছে। এরপর সুস্মিতা শুরু করলো সুজির মোদক তৈরি করা। ঘিয়ে সুজিটাকে হালকা করে ভেজে নিয়ে, অর্থাৎ রং ধরানো যাবে না, এরকম অবস্থায় ভেজে নিয়ে তার মধ্যে সামান্য কিছু ঠান্ডা দুধ দিয়ে একটা ডো মতন তৈরি করার চেষ্টা করেছিলাম আমরা। এবং সেটা যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসে ততক্ষণ সেটাকে নেড়ে 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 একটা শক্ত পাক তৈরি করে নিয়েছিলাম। এবার যখন কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে আসছে তখন গ্যাসের সুইচটা বন্ধ করে তারপরে সেটাকে কিছুটা ঠান্ডা হতে দিয়ে যথারীতি সেই মোল্ডের মধ্যে ভরে আমরা সুজির মোদক তৈরি করেছিলাম। আর এখানে ভেতরকার ফিলিং হিসেবে সুস্মিতা একটা করে নারকেল নাড়ু ভর্তি করে দিয়েছিল। যেহেতু ভুলবশত আগে এর পুরটা যখন নাড়ু তৈরি করা হচ্ছিল তখন এই মোদকের জন্য কিছুটা পুর রেখে দেওয়া হয়নি, সেই জন্য একটা করে ছোট ছোট নাড়ু এর মধ্যে ভর্তি করে দিয়েছিল। প্রসাদ হিসেবে কিন্তু এটা অসাধারণ হয়েছিল।
এইবার আমি ঠিক করেছিলাম যে ঠাকুরকে পনিরের কোফতা কারি দেব, চিরাচরিত ওই পনির আলুর তরকারি না করে। সেই জন্য সুস্মিতা আগের দিনই পনিরের কোফতাগুলো বানিয়ে রাখছিল। রান্নাবান্নার পার্ট শেষ করে আমি চলে গেলাম জগন্নাথ ঘাটে ফুল কিনতে, কেননা স্থানীয় বাজারে ফুলের দাম অত্যন্ত চড়া ছিল। আমি ভেবেছিলাম এই বাজারের ভিতরে কিছু ভিডিও করব, কিন্তু এত ভিড় ছিল যে শেয়ার করা হয়ে ওঠেনি। সন্ধ্যাবেলা চলে এলাম ঠাকুর ঘরে, আর এই হচ্ছে আমাদের এইবারের গণপতি ডেকোরেশন। আগের দিনে আমি কাজটা অনেকখানি এগিয়ে রেখেছিলাম, শুধু ফুলগুলো অ্যারেঞ্জ করা বাকি ছিল। বাজার থেকে টাটকা ফুল এনে ফুলগুলো অ্যারেঞ্জ করে লাইটগুলোও লাগিয়ে দিয়েছিলাম। চলে এলাম পরের দিন, অর্থাৎ আজ গণেশ চতুর্থী। আপনাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রায় 7:30 থেকে 8:45-র মধ্যে ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ একে তো শরীরের অবস্থা খুব একটা ভালো না, আর ঠাকুরমশাইও চলে আসবেন প্রায় 12টা নাগাদ, কারণ 2:20-তে চতুর্থী ছেড়ে গেছিলো। তাই সকাল সকাল জোগাড় যন্ত্রটা করে নিতে হবে। আর ঠাকুরের জোগাড়টা আমি মোটামুটি একাই করি, কারণ সুস্মিতা আর ইলাদি ওদিকে ভোগ রান্নায় ব্যস্ত থাকে, বুবু ব্যস্ত থাকে অন্যান্য কাজে। তাই সকালবেলা ঠাকুরকে মালা পরানোর পরে আমি পুজোর অন্যান্য কাজগুলো ধীরে ধীরে সারতে চেষ্টা করছিলাম। ঠাকুরকে মালা পরানোর পর দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আর ওই যে মুকুটটা দেখছেন, এই মুকুটটা অন্তত আমি 5 বছর আগে কিনেছিলাম, যত্ন করে রেখে দিয়ে প্রত্যেকবারে এই গণেশ চতুর্থীতেই ঠাকুরকে পরাই। আমার এবারে সবচেয়ে অসুবিধে হচ্ছিল যে আমি একেবারেই নিচু হয়ে কাজ করতে পারছিলাম না খুব বেশিক্ষণ ধরে, কারণ সেই কোমরের ব্যথা, যদি ওষুধ খেয়ে ব্যথাটা কিছুটা লাঘব হয়েছিল, তবুও মানে আমি নিজেও রিস্ক নিতে চাইনি। তাই ধীরে সুস্থে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে ফেলছিলাম। আমি চেষ্টা করি গণেশ পুজোতে বা সব পুজোতেই ষোড়শ উপাচারে ঠাকুরকে আরাধনা করার। তাই সমস্ত জিনিসপত্রগুলো যতটুকু জানি ততটুকুই, বা ঠাকুরমশাইয়ের পরামর্শ অনুযায়ী ততটুকুই করার চেষ্টা করি। ডিটেলসে আমি গোছানোর কোনো ভিডিও করিনি, কারণ একে তো ক্যামেরা ধরার কেউ ছিল না, কারণ তিনি সকালবেলা চলে গেছিলো কলেজে, আর তাতাইও নিজের কাজে ব্যস্ত ছিল। সেই জন্য গোছানোর পরে আমি গোছানোর ফাঁকে ফাঁকে আমি কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি। আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন, শালগ্রাম শিলাটা স্থাপন করে দিয়েছেন। এবার উনি পুজো শুরু করবেন। तस्मै संकल्पितमिदं वाक्यम् उच्चारणं सहितं मिलं सर्वं सहितं ॐ तस्मै संकल्पितमिदं ॐ पञ्चपुष्पाङ्गवन्दनं ॐ भगवतीभक्तं विष्णुविगणेशं चतुर्दशं पूजाकरणं। পুজো শেষ পর্যায়ে ঠাকুরকে ভোগও দিয়ে দিলাম। এবার ভোগে ছিল রাধা বল্লভী, আলুর দম, পনিরের কোফতা কারি, আর ছিল 5 রকম ভাজা, চাটনি, দই, মিষ্টি, এইসব। এছাড়াও আমি ঠাকুরকে মালপোয়া, তারপরে সুজি, অমৃতি, বিভিন্ন ধরনের মিষ্টি, লাড্ডু এবং অবশ্যই মোদক, এগুলো ঠাকুরকে নিবেদন করা হয়েছিল।
আমাদের বাড়ির সব পুজোতেই যেহেতু বাড়িতে মহাদেব প্রতিষ্ঠিত আছেন, সেই জন্য তার আলাদা করে পুজো করা হয় এবং সেই সঙ্গে সঙ্গে সর্বাগ্রে আমাদের শালগ্রাম শিলারও আলাদা করে পুজো করা হয়। আর এখন শুরু হলো আরতি। ভগবান আপনাদের সবার মঙ্গল করুন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। পুজো শেষ পর্যায়ে শুরু হলো যজ্ঞ। ঠাকুরমশাই এখানে যজ্ঞেরই আয়োজন করছিলেন এবং শুরুও করে দিলেন। এবং সেই সঙ্গে শেষ হলো আমাদের এইবারের মতো গণেশ আরাধনা। যদিও এই গণপতি আমাদের বাড়িতে সারা বছরই থাকেন, তবুও আলাদা করে আজকে যেহেতু একটা বিশেষ তিথি, তারই জন্য নির্দিষ্ট, সেই জন্য আমরা বাড়িতে একটি বিশেষ পুজোর ব্যবস্থা করি প্রতি বছর। আজ প্রায় আপনাদের সবার আশীর্বাদে 15 বছর ধরে আমরা এই পুজোটা করে আসছি। পুজো শেষ করে বিকেলবেলা পাড়ার কিছু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আমাদের বাড়ির আশেপাশে বেশ কিছু গণেশ আরাধনা হয়। এটা হচ্ছে গোপালনগরের একটা মণ্ডপ। এখানে খুব সুন্দর একটি মূর্তি নিয়ে তারা পুজো করছিলেন। এটি তার পাশের একটি মণ্ডপ। এখানে মুখোমুখি দুটো পুজো হয়, দুটোই ভীষণ সুন্দর। বিশেষ করে মূর্তিগুলোর থেকে তো চোখ ফেরানো যায় না। আসলে আমার বেরোনোর প্রধান উদ্দেশ্য ছিল কি লেককালী বাড়িতে আসা, কারণ লেককালী বাড়িতে বিশেষ সমারোহে এই গণেশ চতুর্থী পালন করা হয় এবং সেই সঙ্গে সঙ্গে একটু মাকেও দর্শন করার খুব ইচ্ছে ছিল। এই হচ্ছেন আমাদের পরম পূজনীয় গুরুদেব, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর এই হচ্ছেন মা। গণেশ চতুর্থীর পুণ্যতিথিতে মাকে কি সুন্দর লাগছিল দেখুন। লেককালী বাড়ির এই যে মাঠটিতে পুজো হয় সেখানে দেখলাম এবার একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে, বেশ সুন্দর লাগছিল। আর পেছনেই হচ্ছে শ্রী গণপতির মণ্ডপ। বিঘ্ন বিনাশক গণপতি আপনাদের সবার মঙ্গল করুন, আপনাদের সবার মনোকামনা পূর্ণ করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের পাশে থাকার একটা অনুরোধ রইল। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।